বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সৌদি আরবে ৬৫ শ্রমিকের প্রায় কোটি টাকা আত্মসাৎ, রাষ্ট্রদূতের কাছে ভুক্তভোগীদের অভিযোগ, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি। আমিরাতে ভিসা সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা চান প্রবাসীরা, ব্যবসায়িক সম্পর্ক বাড়ানো গেলে ভিসা চালুর আশা দূতাবাসের। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি কাজী আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে। সোমবার রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে না তারা, অনেক আগে থেকেই বিষয়টি জানা, কিন্তু ব্যবসায়ীরা তেমন কিছুই করেনি। বলেন ২০২৬ সালের মধ্যেই এলডিসি গ্র্যাজুয়েশন করবেন। পররাষ্ট্র উপদেষ্টা দেশের তুলা খাতের উন্নয়নের উপর জোর দিয়ে বলেন, তুলা খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে, তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষকরা যাতে স্বল্প সুদে ঋণ পায় সে ব্যবস্থা করা হবে। সমস্ত পৃথিবীতে তুলার সাবসিডি দিচ্ছে যাদের সামর্থ্য আছে। আমাদের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, আসলে সাবসিডি দেওয়া অন্ততপক্ষে তো প্রথম কাজ তো আমরা করতে পারি যে এটাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া। এই বিষয়টি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি অবিলম্বে এটা কাউন্সিল ফর অ্যাডভাইজার্সে তুলব। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। সোমবার এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন উদ্বেগের কথা জানান নয়াদিল্লি সফররত তুলসি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মন্তব্যে এই উদ্বেগের কথা জানান মার্কিন গোয়েন্দা প্রধান। সতর্ক করেন, ট্রাম্প প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের ওপর নজর দিচ্ছে এবং একে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। The talks are just beginning between President Trump's new cabinet coming in and the government of Bangladesh, but this continues to remain a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and their overall effort, the global effort of all of these different groups. একদিনের ঝটিকা সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রভাবশালী সিনেটর গ্যারি চার্লস পিটার্স। রাতেই বাংলাদেশে পৌঁছাবেন তিনি। সফরকালে তিনি সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে তিনি আলোচনা করতে পারেন। এছাড়া আলোচনায় ৩ বাহিনীর জন্য মার্কিন নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাবও উঠতে পারে বলে জানা গেছে। ওই দিনই তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গ্যারি চার্লস পিটার্স যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর হলেও দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সৌদি আরবে ৬৫ জন শ্রমিকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার ২ প্রতারক। এমনকি ভুক্তভোগীদের হুমকি ধামকি দিচ্ছে প্রতারক দল। এ নিয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তারা। সৌদি আরব থেকে রুস্তম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যে প্রধান ৩০টি দেশ থেকে প্রবাসী আয় আসে তার মধ্যে সৌদি আরব অন্যতম। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রবাসীরা দিনরাত কষ্ট করে অর্থ উপার্জন করেন। জীবিকার তাগিদে বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব ও পরিবার পরিজন ছেড়ে পরবাসে কঠোর পরিশ্রম করেন তারা। হাড় ভাঙা পরিশ্রম করা এমন ৬৫ জন শ্রমিকের উপার্জিত অর্থ আত্মসাৎ করে পালিয়েছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার জহির ও রফিক নামের ২ সহোদর। সৌদি আরবে তাদের তত্ত্বাবধানে ডিউটি করত এসব শ্রমিকরা। রমজানের শুরুতে শ্রমিকদের ২.৫ মাসের ২,৮৪,০০০ সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি টাকা নিয়ে কর্মস্থলে বেতন পরিশোধ করার কথা ছিল জহির ও রফিকের, কিন্তু তারা সেখানে না গিয়ে পালিয়ে যান। এ নিয়ে সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী শ্রমিকরা। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের বরাবরও লিখিত অভিযোগ করেন তারা। এ সময় দোষীদের গ্রেফতারের মধ্য দিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা।
এই টাকাগুলো আমি স্থানীয় আমাদের মঠবাড়িয়া তথা প্রিন্সপুরবাসীর কাছে আমি সহযোগিতা চাচ্ছি যে আমাদের এই শ্রমিকদের টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। অন্যদিকে রমজানে বাংলাদেশে থাকা পরিবার পরিজনের কাছেও টাকা পাঠাতে না পারায় অসহায় জীবনযাপন করছে তাদের পরিবারের সদস্যরাও। পার্টনার ছিল আমরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুস্তম খান। রুস্তম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সৌদি আরবে 65 শ্রমিকের কোটি টাকা আত্মসাতের যে ঘটনা ঘটেছে, এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে এবং বাংলাদেশ দূতাবাস কি ব্যবস্থা নিচ্ছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়েশা। যে আমরা যে সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 65 জন শ্রমিক তারা গত 2.5 মাস যাবত এই কোম্পানিতে তারা কাজ করতেছিল। এই কোম্পানিটি একটি সাপ্লায়ার কোম্পানি। আপনারা জানেন এই সৌদি আরবে অনেকগুলো সাপ্লায়ার কোম্পানি রয়েছে, যেগুলোর বেশিরভাগ মালিকানা রয়েছে বিন্দিসিরা। এর মধ্যে বেশি সংখ্যক হচ্ছে আমাদের বাংলাদেশি। আমাদের এই বাংলাদেশি ভাইদের প্রতিষ্ঠানগুলোতে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আশ্বস্ত বোধ করেন যে এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করলে আমাদের টাকা মেরে যাবে না, কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছরই কিছু না কিছু ঘটনা ঘটছে। অনেক প্রতারক এই শ্রমবাজারকে, আমাদের সৌদি আরবের শ্রমবাজারকে তারা নষ্ট করে দিচ্ছে। সাথে সাথে আমাদের অনেক প্রবাসী, অসহায় প্রবাসীর শ্রমের টাকা তারা নিয়ে পালিয়ে যাচ্ছে। এই 65 জন প্রবাসীর ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে 2.5 মাস এর বেতন নিয়ে রমজানের প্রথম সপ্তাহে রিয়াদ থেকে তারা জেদ্দার পথে 2 ভাই বেতন নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের গাড়ির ড্রাইভার জানিয়েছেন যে তারা গাড়িতে নেই, তাদের সহযোগীরা বলছে যে গাড়িতে নেই। তারা সন্দেহ হয়, পরক্ষণে তাদেরকে ফোন দিলে আর ফোনে পাচ্ছেন না। এই কারণবশত আজকে অনেকদিন যাবত দেশে এবং প্রবাসে তাদের সাথে ভুক্তভোগীরা যোগাযোগ করার অনেক চেষ্টা করেন এবং তার সাথে পার্টনারে ব্যবসা করতেন বাবুল দাস, সেও আজকে তাদের সাথে যোগাযোগ করে না পেরে স্থানীয় মঠবাড়িয়াতে প্রশাসনের আশ্রয় গ্রহণ করেছেন এবং দূতাবাসে ভুক্তভোগীরা লিখিতভাবে তারা অভিযোগ নিয়েছেন। আর এই অভিযোগের মাধ্যমে যত ধরনের ডকুমেন্টস, তাদের ভিডিও, অডিও কল এবং যত ধরনের ডকুমেন্টস আছে তারা দূতাবাসে জমা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারই সাথে সাথে আপনাকে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাচ্ছি আপনার মাধ্যমে, যে এই দেশে বর্তমানে ক্যাশ লেনদেন করা অর্থাৎ স্যালারি দেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু আমাদের অনেক প্রবাসী এখানে অবৈধ, বিশাল অঙ্কের একটি প্রবাসী অবৈধ হওয়ার কারণে এখানে অসাধু যারা ম্যান সাপ্লাই ব্যবসায়ী তারা এই সুযোগটি নেওয়ার সুযোগ পাচ্ছেন, কারণ তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন না করে প্রবাসী থেকে ক্যাশ লেনদেন দিবেন বলে তারা এই প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি, এই প্রবাসীরা এখানে বর্তমানে মানবতর জীবনযাপন করছেন এই সৌদি আরবে। রুস্তম খান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে কানাডার টরন্টোতে পিডিআই এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনির জামান রাজু পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস। বক্তারা বলেন, বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা দিন দিন বাড়ছেই। জুলাই অভ্যুত্থানে নারীরা সামনে থেকে লড়াই করে ফ্যাসিবাদকে পরাস্ত করেছে, অথচ অভ্যুত্থানের পর ক্রমাগত নারীরাই অপমান ও হেনস্থা হচ্ছে। বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। সমাবেশে বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী ফারজানা চৌধুরী বিন্দু, সাবিতা সোমানি, ব্যারিস্টার নুসরাত জাহান, রওশন জাহান উর্মি, আসিফ চৌধুরী সহ অনেকে। ওমান প্রবাসী চট্টগ্রামের জসিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে 80,000 ওমানি রিয়াল ক্ষতিপূরণ পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2.5 কোটি টাকা। রোববার জসিম উদ্দিনের পরিবারের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিজবাউল আজিম। এ সময় দূতাবাসের শ্রম কাউন্সিলর রফিউল ইসলাম যে কোনো দুর্ঘটনা বা আইনি জটিলতায় প্রবাসীদের দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান। 2021 সালে করোনা মহামারীর সময় ওমানের রাজধানী মাসকাটের রুই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিম উদ্দিন। তিনি 3 মাসেরও বেশি সময় ওমানে চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে যান।
গত 29 মে 2021 সালে একটা সড়ক দুর্ঘটনায় ওমানের রুইতে আহত হন। পরবর্তীতে এখানে অনেকদিন চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তী সুস্থ হওয়ার পর উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তারপর উনার ক্ষতিপূরণের মামলাটি পরিচালনা করার জন্য আমাদের দূতাবাসকে গত 15ই ফেব্রুয়ারি 2023 তারিখে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করা হয়। 5ই মার্চ 2025 তারিখে প্রায় 79,632 ওমানি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 2.5 কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে আমাদের দূতাবাসকে প্রদান করে। সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংকট নিরসনে কাজ করছে বাংলাদেশ প্রেস ক্লাব UAE। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কূটনৈতিক তৎপরতা চেয়েছেন তারা। ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানো গেলে ভিসা চালুর সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন রাষ্ট্রদূত ও প্রবাসীরা। মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা নিয়ে জটিলতা। অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। সবাই মিলে যদি কাজ করি তাহলে আমার মনে হয় যে কমিউনিটিকে সচেতন করা যাবে এবং এই ছোট ছোট অপরাধ প্রবণতাগুলোকে কমানো যাবে। প্রবাসীরা বলছেন, বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠানে শ্রমিকদের চাহিদা বেশি থাকায় সার্টিফিকেট বা স্কিল ভিসার পাশাপাশি শ্রম ভিসার প্রয়োজনীয়তা বেশি। আমাদের শ্রমিক ভিসাটা অত্যন্ত দরকার, আর এখানে যেটা সার্টিফিকেট দিয়ে যে ভিসাটা, ওই সার্টিফিকেট দিয়ে ভিসা জন্য শ্রমিকরা আসবে না, কারণ যাদের কাছে সার্টিফিকেট আছে তারা এখানে এসে ওই শ্রমটা করবে না, যাদের সার্টিফিকেট আছে তারা হাই প্রফেশনাল কাজ করবে। যেহেতু ভিসা যদি চালু করা সম্ভব নয়, অন্তত অভ্যন্তরীণ ভিসা যাতে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের মাধ্যমে লিগ্যাল হতে পারি, ওইটা চালু করা হোক। এই অবস্থায় নানা জটিলতা নিরসনে কূটনৈতিক হস্তক্ষেপ প্রত্যাশা করছেন বাংলাদেশ প্রেস ক্লাব UAE। সম্প্রতি এ বিষয় নিয়ে আবুধাবিতে নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে বৈঠক করেন তারা। দ্রুতই এই সংকট নিরসনে আশ্বাস রাষ্ট্রদূতের। ইকোনমিক সাইডে আরো অনেক বেশি ট্রাস্টওয়ার্দি পার্টনার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারি, তাহলে আমাদের বাইল্যাটারাল রিলেশনের যেরকম নতুন দুয়ার খুলবে, ভিসার দুয়ারটা খুলে যাবে। অভ্যন্তরীণ ভিসা চালু হলে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বাড়বেও জানান সংশ্লিষ্টরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। কাতারে বাংলাদেশ থেকে আসা আলেম ওলামাদের সম্মানে প্রতি বছরের মতো এবারও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর সমিতি দোহা কাতারের সভাপতি মোহাম্মদ মানিক রহমান। ইফতার মাহফিলে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগ দেন কাতারের বিভিন্ন লোকাল কোম্পানির প্রতিনিধিরা। এ সময় নেপাল, পাকিস্তান, মিশর সহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং মোহাম্মদ নঈমুদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দাতুক মোহাম্মদ জামিল হামিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনিভার্সিটি অফ মালায়ার PhD গবেষক মাওলানা মোহাম্মদ হোসাইন আজহারি। বিশেষ অতিথি ছিলেন রফিক আহমেদ খান, ইস্কান্দর মনি, হারুন আব্বাস, নাইম উদ্দিন সুমন সহ আরও অনেকে। পরে মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করা হয়। মালয়েশিয়ায় ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও সাইদুর রহমান বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আব্দুল আজিজ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি আব্দুর রহিম ভুইয়া, জামাল আবদুল্লাহ, ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ মুক্তার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিম ভুইয়া, সুমন ভুইয়া, সিদ্দিক প্রধান, শামীম মিয়া, আনোয়ার পারভেজ, সোহাগ মিয়া। রমজান শুধু উপবাসের মাস নয়, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। প্যারিসে মানিকগঞ্জ সমিতি ফ্রান্স এর আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন বক্তারা। সাইনুর ইসলামের সভাপতিত্বে মোহাম্মদ রাসেল মোল্লার সঞ্চালনায় এই ইফতারে তারা বলেন, রমজানে নেক আমলের সোয়াব থেকে থাকে বহুগুণ, তাই সবার বেশি বেশি ইবাদত ও মানব সেবায় নিয়োজিত থাকা উচিত। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের জেদ্দায় লক্ষ্মীপুর প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সিয়াম সাধনার গুরুত্ব ও ফজিলতের উপর বয়ান করেন হাফেজ নজরুল ইসলাম রাকিব। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোশন জামিল শিপু। বাহার উদ্দিন বকুল ও ওয়াসিম কবিরের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওহিদুল ইসলাম হ্যাপি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুনুল ইসলাম, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, বেল্লাল হোসেন, দেলোয়ার হোসেন ও আব্দুল মালিক। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আবুল লেইসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন KM আবু তাহের চৌধুরী, কাউন্সিলর VP ইকবাল হোসেন, কাউন্সিলর হুমায়ুন কবির, কাউন্সিলর সৈয়দ শায়খুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, চিফ অ্যাডভাইজার আহবাব মিয়া সহ যুক্তরাজ্য বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। ইতালির রোমে যুব উন্নয়ন সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক রনির পরিচালনায় উপস্থিত ছিলেন আব্দুল হাই, মাফিজুল ইসলাম রাসেল, আবু আহমেদ শহীদুল্লাহ, আব্দুল মান্নান, খোকন আহমেদ, মুরাদ হোসেন, ফজলুল হক সহ আরও অনেকে। শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। জনগণের ভোটে নির্বাচনে জেতার সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে ১-১১-র মতো প্রেক্ষাপট, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, বলার জন্য বলা নয়, সত্যিকার অর্থেই দেশের গণতন্ত্র নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্র হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার মাহফিলে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যারা উপস্থিত হয়েছেন, গত ১৭ বছরে বিএনপির বিভিন্ন কর্মসূচি প্রচার সহ ফ্যাসিবাদী শক্তির অপপ্রচার মোকাবেলায় সরব ছিল জাতীয় পার্টি অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। সোমবার বিএনপির উদ্যোগে তাদের নিয়ে করা ইফতার মাহফিলে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা যত প্রবল হচ্ছে ততই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। মূল বিশ্বাস একটি আমাদের, এবং এটি আমাদের কমন প্ল্যাটফর্ম। আপনারা একটি সময় সকল একত্রিত হয়েছিলেন, একটি সময় আপনারা কাজ শুরু করেছিলেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে, অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা যেই প্রেক্ষাপট, যেই পরিস্থিতিতে কাজ শুরু করেছিলেন, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সকল অনলাইন অ্যাক্টিভিস্টের সহযোগিতা যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি প্রয়োজন এখন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি মহল ১-১১-র মতো প্রেক্ষাপট তৈরি করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। আপনারা যারা অ্যাক্টিভিস্ট আছেন, নিশ্চয়ই আপনারা এটি অনুধাবন করছেন। বিএনপি শীর্ষ এই নেতা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিতামূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া কার্যকর সংস্কার সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পরিবর্তন হলে, উন্নতি হলে জনগণের ভাগ্যের উন্নতি হয়, দেশের ভাগ্যের পরিবর্তন হয়, দেশকে এগিয়ে যাওয়া বলে। এরকম প্রত্যেকটি কাজ সবচাইতে বেশি বিএনপি করেছে। যুক্তি তর্ক দিয়ে এগুলো আমরা উপস্থাপন করে দিতে পারি। ৩১ দফা সংস্কার প্রস্তাবের নানা দিক আলোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণ অভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দুপুরে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। ২০২৪-এর ছাত্র জনতার আন্দোলনের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা। এমনকি হামলা থেকে রেহাই পায়নি নারীরাও। এবার আওয়ামী লীগ সরকার পতনের ৬ মাস পর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বহিষ্কৃতদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এই ধরনের মবের মধ্যে যারা ছিল তো তারা আসলে বিশ্ববিদ্যালয়ে আসলে স্থান পাওয়ার মতো জায়গায় নাই। সিদ্ধান্ত এমন হওয়া উচিত যাতে করে সামনে সময়গুলোতে শিক্ষার্থীরা যারা এই ধরনের অপকর্মযুক্ত হতে চায় তারা নিজ থেকে এগুলো থেকে দূরে সরে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানে এখন এই 6 মাস পরে তাদের সাময়িকভাবে কেন বহিষ্কার করবে, বা এখনো তাদের বোর্ড মিটিং এর জন্য বা সিন্ডিকেটের মিটিং এর জন্য আমরা কেন অপেক্ষা করব? শুধু বহিষ্কার করলে হবে না, তারা যদি জেল খাটানো লাগে তাহলে জেল খাটবে। তাদের বিরুদ্ধে যদি মামলা না হয়ে থাকে তাদের বিরুদ্ধে যাতে মামলা করা হয় এবং সেটা প্রশাসনের উদ্যোগে মামলা করা হয়। প্রশাসনকে আমরা অনুরোধ করতে চাই যেন কোনো সাধারণ শিক্ষার্থী যেন এখানে ভিতরে ঢুকে তার নামে যেন বহিষ্কার আদেশ না আসে। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 19 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চুয়েট শাখার নেতা। এদের মধ্যে 7 জনকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে, যার মধ্যে 4 জনকে 2 বছর এবং বাকি 3 জনকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদেরকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জুবাইর রাজিন, নিউজ 24। ফুটবলের মহাসমুদ্রে বাংলাদেশের ডুবন্ত ছোট্ট তরী। সুদূর ইংল্যান্ড থেকে এলো উদ্ধারকারী জাহাজ হামজা। সিলেট বিমানবন্দরে ভক্ত সমর্থকদের ভালোবাসায় মন ভরেছে এই মিস্টার চৌধুরী ও তার পরিবারের। আশ্বাস দেন ভারতের বিপক্ষে জয় হবে লাল সবুজের। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা পা রাখলেন দেশের মাটিতে। শুধু বাংলাদেশ বললেও ভুল হবে, হামজা দেওয়ান চৌধুরী তো গোটা দক্ষিণ এশিয়ার সবথেকে বড় তারকা। প্রথমবারের মতো মাতৃভূমিতে এসেছেন এমন নয়, তবে এবারের ঘরে ফেরাটা যে বড্ড স্পেশাল। বিমান কর্মী থেকে বাফুফে কর্তা, সবাই সাদরে গ্রহণ করলেন চৌধুরী সাহেবকে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের ক্লাসিকো প্রতিপক্ষ ভারতকে হারানোর প্রতিশ্রুতি দিলেন হামজা। সিলেটি ভাষায় বলেছেন, আমরা করব জয়। আমরা উইন হরম, আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুঝতা আর ইনশাআল্লাহ আমরা উইন হরিয়া প্রোগ্রেস করতে পারবো। সিলেটের ওসমানী বিমানবন্দরে উপচে পড়া ভিড়। দেশের কট্টর ফুটবল সমর্থক গোষ্ঠী আলট্রাসের ফ্লেয়ার জ্বালানো সরব উপস্থিতি। এছাড়া অন্যান্য ভক্তরাও দলে দলে এসেছেন মিস্টার চৌধুরীকে একবারের জন্য দেখতে। সবার ভালোবাসায় আপ্লুত হামজা ও তার পরিবার। এরপর কড়া নিরাপত্তায় হামজা রওনা দেন পৈতৃক বাড়ি হবিগঞ্জের স্নানঘাটের উদ্দেশ্যে। সেখানেও এলাকাবাসীরা তাকে সিক্ত করেছেন ভালোবাসায়। ফুলের সংবর্ধনা দেয়া হয় হামজা ও তার স্ত্রী অলিভিয়া চৌধুরীকে। মঙ্গলবার হামজা ঢাকায় আসবেন, আর সেখানে ভক্তদের উপস্থিতিতে দলের প্র্যাকটিস সেশনের পরিকল্পনা আছে ফুটবল ফেডারেশনের। তসিফুল হাসান, নিউজ 24। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।